জোর করে বিবৃতি আদায়, নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে এনে বেপরোয়া আচরণ। বিমানবন্দর থেকে অতিরিক্ত আইজিপি হারুন আটকের পর চলছে জিজ্ঞাসাবাদ। জানাবো, সংসদ এলাকায় একটি কক্ষে 24 ঘন্টা লুকিয়েছিলেন পলক। জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ধরিয়ে দেন। এবং সর্বশেষ জানাবো, সংবিধান অনুযায়ী নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কি ভাবছে নতুন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জোর করে বিবৃতি আদায়, নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে এনে বেপরোয়া আচরণ। বিমানবন্দর থেকে অতিরিক্ত আইজিপি হারুন আটকের পর চলছে জিজ্ঞাসাবাদ। এবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদকে আটক করা হয়েছে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। স্বৈরাচারী হাসিনা পতনের পর বুঝতে পারে হাসিনার অধীনে থেকে অনেক অপকর্ম ও সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছেন। সেই ভয়ে হাসিনার পালানোর খবর পেয়ে তিনি দেশ ত্যাগ করতে চায়। পালাতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সূত্র জানায়, কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুন আর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন। রাজনীতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন, সেটি জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন। তখন বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে, সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। হারুন এডিশনাল এসপি থাকার সময় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সংসদ এলাকায় একটি কক্ষে 24 ঘন্টা লুকিয়েছিলেন পলক। জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ধরিয়ে দেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তারপর প্রায় 24 ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপন করেছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন মঙ্গলবার 6 আগস্ট দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সরকারের পতনের আগের দিন স্ত্রী ও সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন তিনি। অবশ্য তার স্ত্রী একা যেতে চাননি, পলককে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পালিয়ে গেলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে স্ত্রীকে বোঝান। পরে অবশ্য তার স্ত্রী আরিফা জেসমিন মনিকা ও তার 3 সন্তান সরকার পতনের একদিন আগেই দেশ ছাড়েন। পলক ঘনিষ্ঠ আরেকটি সূত্রের দাবি, গত 2 আগস্ট নাটোরে নিজ এলাকায় জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বক্তব্য দেন। এরপরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগের আবেদন নিয়ে যান, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তাকে ধমক দেন। মন্ত্রিসভা থেকে একজন পদত্যাগ করলে অন্যরাও পদত্যাগ করবে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে বলে পলককে বোঝান শেখ হাসিনা। ওই সূত্রের দাবি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও পলককে ধমকিয়েছেন। এসব কারণে সরকার পতনের আগে তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বলে জানায় ওই সূত্র। অন্যরা কে কোথায়? সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পালাতে ব্যর্থ হওয়ার পর বিমানবন্দর এলাকা থেকে তাকেও সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। তবে সদ্য বিদায়ী সরকারের অন্তত অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্য সুবিধাজনক সময়ে
দেশ ছেড়ে গিয়েছেন। এখনও অনেকে নিরাপদ জায়গায় আত্মগোপন করে আছেন। সদ্য বিলুপ্ত হওয়ার সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীও 5 আগস্ট সংসদ এলাকাতেই অবস্থান করেন। পরে বিশেষ ব্যবস্থায় তিনি নিরাপদ জায়গায় চলে যান। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের একটি অংশ বিদেশে পাড়ি জমান। যারা বিদেশে যেতে পারেননি তারা নিজ বাসায় থেকে আত্মীয় স্বজনের বাসায় আত্মগোপন করে আছেন। চট্টগ্রাম 11 আসনের 4 বারের সাবেক সংসদ সদস্য নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। শুক্রবার তিনি ওই আত্মীয়ের বাসা থেকে বের হয়ে স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে যান। মসজিদ থেকে ফেরার পথে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে তিনি সেই আত্মীয়ের বাসায় আবারও আশ্রয় নিলে সেখানে হামলার চেষ্টা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। একটি সূত্র জানায়, সারা দেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হামলা, মারধর ও হত্যার শিকার হয়েছেন। এই কারণে আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের অনেকেই প্রাণের ভয়ে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে ধরা দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় এসব নেতাকর্মীকে সেনাবাহিনীর তাদের নিজেদের হেফাজতে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে। 5 আগস্টের পর সরকারের ঘনিষ্ঠ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন। পুলিশের মহাপরিদর্শক বাহিনীর সব সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই যোগদান করেননি। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে নিম্ন ও মধ্যম সারির কর্মকর্তারা যোগদান করলেও যুগ্ম কমিশনাররা অতিরিক্ত কমিশনার পদ মর্যাদার অনেকেই যোগদান করেননি। বিশেষ করে ডিবির আলোচিত হারুন আর রশিদ সহ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা কাজে যোগদান করেননি। একটি সূত্র জানায়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এসবি প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ কেউই নিজ নিজ কর্মস্থলে যোগদান করেননি। পুলিশ সদর দফতরের সূত্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় সারা দেশে 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি থানার কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন ও রেঞ্জ কার্যালয় সহ পুলিশ সুপার কার্যালয়ের প্রধানরা স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাদের কার্যক্রম চালু করার চেষ্টা করছেন। জানাবো, সংবিধান অনুযায়ী নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কি ভাবছে নতুন সরকার। টানা 15.5 বছরের শাসন শেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহস্পতিবার নতুন সরকার শপথ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন 16 জন। এদের মধ্যে শপথ নিয়েছেন 13 জন। তবে 3 জন ঢাকার বাহিরে থাকায় তারা পরে শপথ নেবেন। শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কয়েকজন উপদেষ্টা। সেখানে সরকারের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠামোয়ের সংস্কার, রাষ্ট্র রূপান্তর, পরে নির্বাচন, সরকার পতনের ডাক দেওয়ার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন প্রশ্নে বলেন, অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ফলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করা না হলে জনগণের অধিকার লঙ্ঘন হবে। সরকারের অগ্রাধিকার বিষয়ে তিনি বলেন, গত রেজিমে যারা গুম, খুন, লুটপাটের সঙ্গে জড়িত তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা, এই কাজগুলো এই সরকারের প্রথমে কাজ করা হবে। এই সমন্বয়ক আরও বলেন, আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি করতে হবে, রাষ্ট্রের সংস্কার কাজটি করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। যেমন সরকারের ভেতর
ছাত্রদের নেতৃত্ব থাকবে, সকল কাজেও আমাদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদের কাজে লাগাবো। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন গত 6 আগস্ট। তার আগের দিন বঙ্গভবনে গিয়ে দেখা করে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে অন্তর্বর্তী সরকারের ভাবনায় যে 90 দিনের মধ্যে নির্বাচনের চিন্তা নেই, সেটি আগেই বোঝা যাচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের মেয়াদ 3 বছর করার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো দৈব দুর্বিপাকে সেটা করা সম্ভব না হলে পরের 90 দিনের মধ্যে তা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।